2009 সাল থেকে 2024 সালের 21শে জুলাই শেষ যেদিন আপিল বিভাগ বসেছে, বাংলাদেশের বিচারপতিরা, প্রধান বিচারপতিরা যে সংবিধানের অধীনে ওথ নিয়েছিল, সেই শপথের 25% দায়িত্ব যদি পালন করত, আমি রিপিট করছি, সেই শপথের 25% দায়িত্ব যদি পালন করত, তাহলে আমার 2000-এর বেশি ছেলে মেয়ে শহীদ হতো না, 25,000-এর বেশি আহত হতো না, এমনকি দ্বিতীয় লেডি লক্ষণ সেন উপাধি পাওয়া শেখ হাসিনা ভারতে পালাতে হতো না, আমাদের কারাগারে রাখা যেত তার বিচার করার জন্য। আজকে আমি খুব সত্যিকার অর্থে আনন্দিত। আমাদের আইনজীবীদের সম্পর্কে একটা বদনাম আছে বা একটা গল্প চালু আছে যে এরা কোনো ইনস্ট্রাকশন না পেলে, ম্যাটেরিয়াল ইনস্ট্রাকশন না পেলে কারো কথা মনোযোগ দিয়ে শোনে না। কিন্তু আজকে আমি এটার ব্যতিক্রম ঘটিয়ে আমি আপনাদের প্রথম বক্তা থেকে শুরু করে, যখন আমি ওখানে ছিলাম, শেষ বক্তার পর্যন্ত বক্তৃতা আমি আমার আগের পর্যন্ত আমি শুনেছি। আমি এই উদ্যোগকে আরও একবার আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে, আমার সংগঠন সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী অভিবাদন এবং আন্তরিক শুভেচ্ছা। এখানে আমাদের যে বন্ধু আউটসোর্সিংয়ের নেতা অসাধারণ হৃদয়স্পর্শী ভাষণ দিয়েছেন। আমরা যে প্রায় বলি যে দেশের বিচার বিভাগকে শেখ হাসিনা ভেঙে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে, দলবাজে পরিণত করেছে, তার সঙ্গে সঙ্গে অমানবিক একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। তার প্রমাণ হচ্ছে আমি আমার দীর্ঘ সাংবিধানিক আদালতের প্র্যাকটিস জীবনে অনেকবার আউটসোর্সিং নিয়ে আমি মামলা পরিচালনা করতে গিয়েছি হাইকোর্টে, আপিল বিভাগে। আপনারা লক্ষ্য করবেন যারা আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন তারা আমার চেয়েও ভালো জানবেন যে কি নৃশংসভাবে বিচারপতিরা বলে ওনাদের এই টাকা দিলে সরকারের টাকা শেষ হয়ে যাবে। এরকম একটা বৈরী পরিবেশে আমরা বসবাস করছি। বন্ধুগণ, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। এখানে নানা শ্রেণী পেশার মত বক্তব্য দিয়েছেন, উন্নয়ন কর্মীরাও বলেছেন, সাংস্কৃতিক সেবীরা, আইনজীবীরা, আইন গবেষকরা আরও বক্তব্য দেবেন। আমি মোটা দাগে বাংলাদেশের মানুষ এই যে জুলাই 36 গণবিপ্লব, এইটার একটা কৃতিত্ব নেওয়ার এখন একটা প্রতিযোগিতা আমরা দেখছি। আমি এই প্রতিযোগিতায় যে গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন সহ অ্যালায়েড কোনো সংগঠন এই নোংরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়নি, তার জন্য আপনাদেরকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই জুলাই 36 আন্দোলনে যে উদার গণতান্ত্রিক সংগঠন, গণসংহতি আন্দোলন, উদার গণতান্ত্রিক প্রগতিশীল সংগঠন, ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশনের যে একটা নেতৃত্বের ভূমিকা ছিল, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, আহত হয়েছে, কারাবরণ করেছে, জাতীয় নেতা জোনায়েদ সাকিব প্রেস ক্লাবে যেভাবে নির্যাতিত হয়েছে, এই বিষয়গুলো আমাদের ফেসবুক সহ বিভিন্ন মিডিয়াতে আমাদেরকে, আপনাদের তরুণ বন্ধুদের বলবো এগুলো লিখে রাখতে হবে, অব্যাহত প্রচার করতে হবে। নাহলে কিন্তু এখন একটা প্রবণতা দেখছি যে বিশেষ দুইটা বড় দলই সব করেছে এবং আওয়ামী লীগও এই ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে যে এইখানে আর কোনো সংগঠন ছিল না। তো এটিও আমাদের খুব গভীরভাবে খেয়াল রাখতে হবে। সংস্কারের ব্যাপারে আমি দেখলাম আজকে যে সংস্কার কমিশনগুলো বোধহয় জানুয়ারির 15-16 তারিখে রিপোর্টগুলো দিলে সেগুলো নিয়ে তো কথা হবে। কিন্তু আমি যে সংস্কারগুলো বুঝি শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে, জুলাই 36-এ রক্তাক্ত গণবিপ্লবের মধ্য দিয়ে, সেইটা হচ্ছে এই প্রথম, ধরেন 90-তে আমরা, তখন আমি বিশ্ববিদ্যালয়ের কেবল ছাত্র সংগঠন করেছি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সর্বদলীয় ছাত্র ঐক্যের একজন তরুণ কর্মী হিসাবে এই পুরো এলাকা আমরা চষে বেরিয়েছি। 90-এর গণঅভ্যুত্থান অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে।
সেটি সুস্পষ্টভাবে সর্বদলীয় ছাত্র ঐক্য এবং 3টি রাজনৈতিক দল জোট তাদের নেতৃত্বে হয়েছে। 90-এর আর জুলাই 36-এর গণবিপ্লব হয়েছে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি উচ্ছিষ্টরা বাদে। কিন্তু জুলাই 36 2টা মেসেজ দিয়েছে আমাদের সমস্ত রাজনৈতিক এস্টাবলিশমেন্টকে। একটা হচ্ছে শেখ হাসিনাকে, যে তোমার যত শক্তি থাক, প্রধান বিচারপতি তোমার, সেনাবাহিনী তোমার, রাষ্ট্র তোমার, বন্ধু ভারত তোমার, সব তোমার, কিন্তু তোমাকে 45 মিনিট সময় নিয়ে রান্না করা খাবার না খেয়ে পালিয়ে যেতে হয়েছে। এটাই হচ্ছে জনগণের শক্তি, এটাই হচ্ছে গণতান্ত্রিক মানুষের উন্মেষের শক্তি, বিজয়ের শক্তি। আর আরেকটি মেসেজ দিয়েছে রাজনৈতিক দলগুলোকে, এখানে সাকি ভাই আছে, অনেক ভালো বলতে পারবে, অন্যরা আছেন, অন্য নেতৃবৃন্দ। 28শে অক্টোবর আপনারা জানেন আমরা আইনজীবীরাই, আপনাদের সবচেয়ে প্রতিবেশী সুপ্রিম কোর্ট বারে, আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আমাদের সংগঠন অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী সকল আইনজীবী সংগঠন নিয়ে আমরা একটা সংগঠন করেছিলাম, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। এবং আমি কৃতজ্ঞ, জোনায়েদ সাকি সাহেবও গিয়েছিল 2টি অনুষ্ঠানে আমরা যখনই তাকে ডেকেছি। তো সেই সংগঠনের পক্ষ থেকেও আমরা 28শে অক্টোবর এসেছি। আমরা 28শে অক্টোবরের খুব গৌরবজনক প্রতিরোধ বিদ্রোহ কিন্তু দেখিনি, কষ্ট হয়েছে, অনেক লোক গ্রেপ্তার হয়েছে। জুলাই 36টা হয়েছে বাংলাদেশের মালিকরা, অর্থাৎ আমাদের যারা জনগণ, যে জনগণ বাংলাদেশের মালিক, সেই মালিকদের জাগরণ হয়েছে। সেই মালিক দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে নেমেছে। মা ছেলের হাত ধরে বলেছে ও যদি মরে আমিও মরব, কিংবা আমার সেই বোনের বিখ্যাত উক্তি, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, আমি স্বাধীনতা বেছে নিলাম। উত্তরায় আমাদের এক নেত্রী চমৎকার বলেছেন, আমি তো টিভিতে দেখেছি, আমি যেহেতু এই এলাকায় ছিলাম, উত্তরা যেতে পারিনি। উত্তরার এক আমার বোন কাঁঠাল বিক্রি করে যিনি সংসার চালান, 3 দিন আন্দোলনের সময় কাঁঠাল বিক্রি করেননি, কাঁঠাল ভেঙে কোয়া কোয়া করে ছোট ছোট পলি ব্যাগে দিয়ে ছাত্রছাত্রীদের খাইয়েছে, তাদের তৃষ্ণা মিটিয়েছে। আমার সেই বোন তো কোনো উপদেষ্টাও হবে না, বা আমার যোগ্য আইনজীবী অ্যাডভোকেট রেজা সাহেবের মতো অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হবে না, কিংবা বিপ্লব বড়ুয়ার মতো ভবিষ্যতে কোনো রাজনৈতিক দায়িত্বও যাবে না। সে চেয়েছিল হাসিনা বিদায় হোক, মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। এবং এই বিষয়গুলো আমরা আমাদের রাজনৈতিক বড় বড় দলগুলো এখনো যদি অনুধাবন করতে না পারে, এখনো যদি এর মধ্যে অবগাহন না করতে পারে, তাহলে কিন্তু সংকট থেকে সমাধানের পথ খুব বন্ধু। আমি আর বেশি সময় নেব না। আমি মোটা দাগে সংস্কার বলতে তাত্ত্বিক আলোচনা করা যেতে পারে, কিন্তু মৌলিক কিছু পরিবর্তন বাংলাদেশের মানুষ দেখতে চায়। প্রথম দেখতে চায় এই যে আপনারা কষ্ট করে সমস্ত মিডিয়া এসেছেন, বিটিভি সহ সমস্ত মিডিয়ায় যেন সমস্ত রাজনৈতিক সংগঠনের খবর প্রচার হয়। সমস্ত মিডিয়ায় সরকারের কি দুর্বলতা সেইটার খবর যেন ছাপানো হয়। আমরা জাতীয় মিডিয়াগুলোতে দেখতে চাই গতকাল সীমান্ত সোমবারে দিনে দুপুরে ডাকাতি হয়েছে, এইটার প্রপার রিপোর্টিং দেখতে চাই, সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেইটা দেখতে চাই। এইটা হলো মিডিয়ার ব্যাপারে দ্রুত সংস্কার। আমরা সংস্কার দেখতে চাই জেলায় ডিসি এবং এসপি, আগে যেভাবে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং জেলা আওয়ামী লীগের সেক্রেটারির দায়িত্ব পালন করত, তারা যেন প্রজাতন্ত্রের সেবকের দায়িত্ব পালন করে। এর জন্য লম্বা সংস্কার লাগবে না, তাদের দায়িত্ব মনে করিয়ে দেওয়া আর এই সচিবালয় থেকে কন্টিনিউয়াস পর্যবেক্ষণই যথেষ্ট। আরেকটি বিষয় আপনারা, আমি অনুরোধ করব গণসংহতি আন্দোলন এবং বিশেষ করে তার শীর্ষ নেতা জোনায়েদ সাকি সাহেবকে, যে আমরা এখনো যেভাবে গুরুত্ব দেওয়া দরকার বিচার বিভাগ, বিশেষ করে সর্বোচ্চ আদালত এবং তাদের যে আইনজীবীদের সমিতি, বার অ্যাসোসিয়েশন, আমরা রাজনৈতিক দলগুলোর থেকে সেই নজর এখনো দেখছি না। আপনাকে আমি একটা কথা আজকে আপনাদের সামনে অকপটে বলে যাই, আপনারা পরে মিলিয়ে দেখেন। 2009 সাল থেকে
24 সালের 21শে জুলাই শেষ যেদিন আপিল বিভাগ বসেছে, বাংলাদেশের বিচারপতিরা, প্রধান বিচারপতিরা যে সংবিধানের অধীনে ওথ নিয়েছিল, সেই শপথের 25% দায়িত্ব যদি পালন করত, আমি রিপিট করছি, সেই শপথের 25% দায়িত্ব যদি পালন করত, তাহলে আমার 2000-এর বেশি ছেলে মেয়ে শহীদ হতো না, 25,000-এর বেশি আহত হতো না, এমনকি দ্বিতীয় লেডি লক্ষণ সেন উপাধি পাওয়া শেখ হাসিনা ভারতে পালাতে হতো না, আমাদের কারাগারে রাখা যেত তার বিচার করার জন্য। আমরা সেই বিচার বিভাগের ন্যূনতম কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পাচ্ছি না। আমরা প্রধান বিচারপতি নিয়োগে আনন্দিত হয়েছিলাম, অ্যাটর্নি জেনারেল অফিসের নিয়োগে আনন্দিত হয়েছিলাম, কিন্তু 23 জন বিচারপতির নিয়োগে গিয়ে আবার দেখলাম, আমাদের বারের সভাপতি খোকন ভাই বলেছে, আমিও বলেছি, 3-4 জনের বেশি আমরা কাউকে চিনি না। এটাই হবে। আমিও যদি দায়িত্ব নিয়ে আর আইন না থাকে, আমিও নিয়োগে খুঁজব আমার বন্ধুকে, আমার বন্ধুর ভাইরাকে, আমার ভাইরার সম্বন্ধীকে, সম্বন্ধীর বিআইকে, বিআইয়ের তালুইকে। এটা হিউম্যান বেসিক ইনস্ট্রিক্ট। সেই জন্য আজকে আপনাদের এই গণসংলাপ থেকে একটা দাবি উত্থাপন করতে চাই, আপনারা এটা গ্রহণ করলে আমরা আইনজীবীরা অত্যন্ত আনন্দিত হব, যে বিচারক নিয়োগ অধ্যাদেশ প্রণয়ন ছাড়া আর কোনো বিচারপতি নিয়োগ এই সরকার যেন না দেয়। বাংলাদেশের আইনজীবীরা, বাংলাদেশের জনগণ আইন বহির্ভূত ছাড়া ব্যক্তিগত পছন্দের এই নিয়োগ আইনজীবী সমাজ মানবে না। আমি পরিশেষে একটা কথা বলে আমার কথা শেষ করছি। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় খন্দকার মুস্তাক, আপনারা জানেন, সে একবার বলছিল আমি হজে যাব, আরেকবার বলছিল মুজিবকে চাই না স্বাধীনতা চাই। তখন তাজউদ্দিন বলেছিল স্বাধীনতা চাই, তারপরে মুজিবকে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।